তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ প্রশ্নপত্র। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্লাস 5 এর সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র আমাদের পরিবেশ। একটু বোঝার চেষ্টা করবে। প্রথমত 1 নম্বর, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। এখানে 5টি প্রশ্ন আছে, প্রত্যেকটা 1 নম্বর করে, মোট 5 নম্বর। প্রথম প্রশ্ন 1 দাগের ক, বিষ্ণুপুর কোচবিহার পুরুলিয়া বীরভূম বাঁকুড়া জেলায় অবস্থিত। কোন জেলায় অবস্থিত? 4টে জেলা রয়েছে এখানে। তো বিষ্ণুপুর আমরা জানি যে বাঁকুড়ার বিষ্ণুপুর, তো বিষ্ণুপুর হচ্ছে বাঁকুড়া জেলায় অবস্থিত। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর অর্থাৎ ক্ষয়ের প্রশ্ন, মানুষের সবচেয়ে বড় সম্পদ কি? শক্তি, পরিশ্রম, বুদ্ধি, কোনটি নয়। সঠিক উত্তর হবে বুদ্ধি। মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বুদ্ধি। গয়ের যে প্রশ্ন, কিন্তু এটা শক্তিও হতে পারে, ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে শক্তি আছে, তবে কোনো কোনো ক্ষেত্রে বুদ্ধিটা এখানে বেশি দেওয়া হয়, ঠিক আছে, তো বুদ্ধিটা এখানে এগিয়ে থাকবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে গ, আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন কে? মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, বাঘাযতীন। সঠিক উত্তর হবে আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ঘ, ঘয়ের দাগে বলেছে আগে কীটনাশক ব্যবহার করা হতো গোবর, বটপাতা, নিম পাতা, আম পাতা দিয়ে। সঠিক উত্তর হবে নিম পাতা। আগে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো নিম পাতা। তার পরবর্তী প্রশ্ন দেখো এমসিকিউ, দার্জিলিং জেলার প্রধান ফসল চা, গম, ধান, কফি। সঠিক উত্তর হবে দার্জিলিং জেলার প্রধান ফসল হচ্ছে চা, ঠিক আছে, এখানে চা উৎপাদনটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ হয়। তো এই গেল তোমাদের 5টি শর্ট প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন। এবারে দেখো 2 দাগের আছে তোমাদের শূন্যস্থান পূরণ। এবারে এই শূন্যস্থান পূরণের ক্ষেত্রে 5টা আছে তোমাদের, 5 নম্বর আছে, 1 নম্বর করে। প্রথম প্রশ্ন কয়ের দাগ, দীঘার দিকটায় খুব ড্যাশ চাষ হয়। দীঘার দিকে সবচেয়ে বেশি কি চাষ হয়? দীঘার দিকে সবচেয়ে বেশি কাজু বাদাম চাষ হয়, ঠিক আছে, এটা হবে কাজু বাদাম। তোমরা কিন্তু প্রত্যেকেই আমার সাথে সাথে প্রশ্নের সাথে সাথে উত্তরগুলি কিন্তু প্রত্যেকে খাতায় লিখে নেবে, কারণ এই ধরনের প্রশ্ন, এরা যেহেতু একটা স্কুলের প্রশ্ন, তো এই ধরনের প্রশ্নই কিন্তু প্রত্যেক পরীক্ষায়, মানে তোমাদের সেকেন্ড টেস্ট পরীক্ষায় বেশিরভাগ স্কুলে কিন্তু আসতে চলেছে। ক্ষয়ের দাগের প্রশ্ন, গঙ্গা হলো একটি ড্যাশ নদী। গঙ্গা হচ্ছে একটি নিত্য, আচ্ছা, তোমাদের এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে নিত্যবহ নদী, ঠিক আছে, একটা নিত্যবহ নদী। গঙ্গা একটি কি নদী? নিত্যবহ নদী, যেটা সারা বছর জল থাকে। গোয়ার হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়। রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় যায়? প্রত্যেকেই জানো, রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় সুন্দরবনে, তাই তো, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। নেক্সট হচ্ছে ঘ, সূর্য সেন ছিলেন, সূর্য সেন ছিলেন ড্যাশ। উত্তরটা হবে মাস্টার মশাই। তোমাদের বইয়ে কিন্তু একদম লাইনগুলোকে তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা হবে মাস্টার মশাই, ঠিক আছে, সূর্য সেন ছিলেন একজন মাস্টার মশাই। তারপর হচ্ছে 59 দাগের প্রশ্ন, স্কোয়াশ খেতে ড্যাশ মতো। স্কোয়াশ খেতে কিসের মতো হয়? প্রত্যেকে জানো, তোমাদের বই রয়েছে, স্কোয়াশ খেতে কিসের মতো হয়? পেঁপের মতো হয়। তাহলে এটা উত্তর হবে পেঁপে, ঠিক আছে, উত্তর হবে পেঁপে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 দাগে। 3 দাগের বলেছে এখানেও 5টি শর্ট প্রশ্ন আছে, ঠিক আছে, 3 দাগের শর্ট প্রশ্ন আছে 5টি, সত্য মিথ্যা তোমাদেরকে করতে হবে। প্রথম 3 দাগের ক, কার্শিয়াং এর জমি খুব ঢালু। এটা মিথ্যা হবে। কেন মিথ্যা হবে? কারণ কার্শিয়াং এর যে জমি সেটা কিন্তু উঁচু নিচু, ঠিক আছে, উঁচু নিচু, তো এটা মিথ্যা হবে। খ আছে বারুইপুরের কমলা লেবু বিখ্যাত। এটাও মিথ্যা হবে, কারণ বারুইপুরে কি বিখ্যাত হয়? প্রত্যেকে আমরা কিন্তু জানি বারুইপুরে কি বিখ্যাত হয়। বারুইপুরে পেয়ারা বিখ্যাত হয়, তাই তো, কমলা লেবু এখানে বিখ্যাত নেই, ঠিক আছে, পেয়ারা বিখ্যাত। গয়ার থেকে প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবি ছিলেন। হ্যাঁ, আমরা প্রত্যেকে জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে তিনি একজন কবি ছিলেন, এটা ঠিক হবে। ঘয়ের আছে 1860-এর দশকে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করেন। এটা ভুল, এটা 1860 হবে না, 1865 সাল হবে, ঠিক আছে, 1865 সালে। আচ্ছা, এরপর হচ্ছে 59 দাগের, জলপাইগুড়ি ফজলি আমের জন্য বিখ্যাত। এটাও ভুল হবে, কারণ জলপাইগুড়ি ফজলি আমের জন্য বিখ্যাত না, ফজলি আমের জন্য মালদা বিখ্যাত, ঠিক আছে, মালদায় ফজলি আমের চাষ হয়, তো জলপাইগুড়িতে হয় না, তাই এটা মিথ্যা হবে। বোঝা গেল আশা করি। চলে যাব প্রশ্নের আমরা পরবর্তী পৃষ্ঠায়। এখানে দেখতে পাচ্ছ 4 দাগের রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এটা কিন্তু 1 নম্বর করে, মোট 5টাতে 5 নম্বর আছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে তোমার বাম দিকে এবং ডান দিক, তাই তো। প্রথমে কয়েকটা আছে মালদা জেলা, তো মালদা জেলা কি হবে? এখানে ডান দিকে কোনটা হবে? তো আমরা প্রত্যেকে জানি মালদা জেলা হবে ইংলিশ বাজার, ঠিক আছে, সদর শহর ইংলিশ বাজার। আচ্ছা, স্বাস্থ্য, স্বাস্থ্য কোনটা হবে? এখানে স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাহলে এটা হবে কিন্তু সম্পদ। একশৃঙ্গ গন্ডার, একশৃঙ্গ গন্ডার কোথায় দেখা যায়? জলদাপাড়া, এখানে লিখবো জলদাপাড়া, সরাসরি মিলিয়ে দেবো। জগদীশ চন্দ্র বসু কে ছিলেন? একজন বিজ্ঞানী ছিলেন, তাহলে এটা বিজ্ঞানীর সাথে হবে। কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? রায়গঞ্জে অবস্থিত, তাহলে এটা আমরা রায়গঞ্জের সাথে মেল করাবো। এই গেল 4 দাগে। এবার আমরা আসবো 5 দাগে। 5 দাগে 4টে প্রশ্ন আছে, 1 নম্বর করে আছে। তো প্রথম প্রশ্ন যেটা, সেটা বলা হচ্ছে 5 দাগের ক, ঠিক আছে, 5 দাগের ক এর প্রথম প্রশ্নটি বলা হচ্ছে
কৃষ্ণনগর কোন জেলায়? আমরা প্রত্যেকে কিন্তু জানি কৃষ্ণনগর কোন জেলা হয়, বলো দেখি। কৃষ্ণনগর হচ্ছে নদিয়া জেলায়। তাহলে এটা যখন আমরা লিখবো তখন লিখবো যে কৃষ্ণনগর কোন জেলায়, উত্তর লিখবো পাশের যে এই যে বক্সটা রয়েছে উত্তর করে, তোমাদেরও প্রশ্নপত্রে এরকম বক্স দেওয়া থাকবে, সেখানে তোমাদেরকে লিখতে হবে। তো তোমরা সেখানে লিখবে কৃষ্ণনগর নদিয়া জেলায় অবস্থিত। এরপর হচ্ছে ক্ষয়ের প্রশ্ন বলেছে রাঢ় অঞ্চলের একটি গাছের নাম লেখো। রাঢ় অঞ্চলের একটি গাছের নাম আমরা প্রত্যেকে জানি শাল, ঠিক আছে। তাহলে তোমরা যখন এটা লিখবে তাহলে সহায়কার ল শাল, ঠিক আছে। তো তোমরা এটা লিখবে, প্রশ্নটাকে ধরে লিখবে যে রাঢ় অঞ্চলের একটি গাছের নাম হলো শাল। গয়ার দাগের প্রশ্ন, জমি চষার যন্ত্রকে কি বলে? আমরা প্রত্যেকে জানি জমি চষার যন্ত্রকে কি বলা হয়? পাওয়ার টিলার, ঠিক আছে। এখানে লিখবো পাওয়ার 11 পাওয়ার টিলার, ঠিক আছে। আর ধান কাটার যন্ত্রটা মনে রাখবে হারভেস্টার, আর জমি চষা যন্ত্রকে বলা হয় পাওয়ার টিলার, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে ঘয়ের দাগের প্রশ্ন, প্লেগ রোগীদের কে সেবা করতেন? উত্তর হবে ভগিনী নিবেদিতা, ঠিক আছে। ভগিনী নিবেদিতা প্লেগ রোগীদের সেবা করতেন। এরপর দেখো তোমাদের ছয়ের দাগের প্রশ্ন। ছয়ের দাগের কিন্তু বড় প্রশ্ন রয়েছে তোমাদের, এখানে 3টি প্রশ্ন আছে, ঠিক আছে। 3টি প্রশ্ন 2 নম্বর করে, মোট 6 নম্বর রয়েছে এই ক্ষেত্রে। তো প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে লুপ্তপ্রায় মাছ রক্ষার 2টি উপায় লেখো। লুপ্তপ্রায় মাছ কোনগুলো? লুপ্তপ্রায় সরপুঁটি, ন্যাদোষ, যে সমস্ত মাছগুলি হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে, আমাদের চিরতরে হারিয়ে যাচ্ছে, সে সমস্ত মাছগুলো হচ্ছে লুপ্তপ্রায় মাছ। তো সেগুলোকে রক্ষা করার 2টি উপায়। কি কি লিখবে? প্রথম যেটা উপায় সেটা হচ্ছে, ভালো করে শুনে রাখো এবং তোমরা আমার কথা শুনে উত্তরটা লিখে নিতেও পারো। প্রথম যেটা উপায় সেটা হচ্ছে, যেখানে মাছগুলো রয়েছে যেমন জলাভূমি, পুকুর, খাল, বিল যেখানে রয়েছে সেগুলোকে দূষণমুক্ত রাখতে হবে। দ্বিতীয়ত, যে সমস্ত মাছগুলো লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে সেই সমস্ত মাছগুলি ধরা বন্ধ করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে যে জননের ক্ষেত্রে উপযুক্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যাতে মাছের সংখ্যা বৃদ্ধি পায়। আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তারপর ক্ষয়ের দাগে বলেছে স্বামী বিবেকানন্দের অবদান লেখো। এবার স্বামী বিবেকানন্দ কে ছিলেন? একজন, হ্যাঁ। তারপর তিনি কি করেছিলেন এগুলো তোমাকে লিখতে হবে। তো তোমাদের বইয়ে খুব একটা ডিটেলস কিন্তু এখানে নেই, ঠিক আছে। তো তিনি মনে রাখবে যে তিনি ছিলেন একজন আমাদের ভারতীয় মনীষী ছিলেন, ঠিক আছে। তিনি একজন সন্ন্যাসী ছিলেন আমাদের ভারতের। তো তিনি একজন আদর্শবান পুরুষ ছিলেন, তিনি বিখ্যাত ছিলেন ধর্মের দিক থেকে। এছাড়াও তিনি বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন। বইতে মুখ ডুবিয়ে বসে থেকো না, ফুটবল খেলো, তাদের শরীর মন ভালো হবে, এই কথাও তিনি বলেছিলেন, ঠিক আছে। এছাড়াও ভারতের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রেও তার কিন্তু অবদান অনস্বীকার্য। তোমরা এটা কিন্তু তোমাদের টেক্সট বই যতটুকু আছে সেইটুকুই লিখবে, এক্সট্রা কিছু লেখার দরকার নেই। আচ্ছা, এরপর হচ্ছে নদী মাতৃক সভ্যতা কাকে বলে? এই নদী মাতৃক সভ্যতাটা কিন্তু একটু বড় আছে তোমাদের টেক্সট বইতে, ঠিক আছে। তো সেটা তোমাকে লিখতে হবে যে পুরোনো দিনের কিছু কিছু শহর আজও দেখা যায়, সেই সব শহরে মানুষ ইটের বাড়ি বানাতো, যেমন হরপ্পা সভ্যতার বাড়িঘর, যেগুলো পোড়া ইট দিয়ে বানানো হয়েছিল। আগুনে পোড়া ইট ঘর বাড়ি ছাড়াও পথঘাটও বানানো হতো কিন্তু সেই ইট দিয়ে, ঠিক আছে। তো জল ধরে রাখার জন্য বড় বড় চৌবাচ্চাও কিন্তু ইটের তৈরি করা হতো। সেই পুরোনো যুগে নদীর ধারে একটা সভ্যতা গড়ে উঠেছিল, নদী ছিল তাদের মায়ের মতো, তাই ওইসব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। এটা কিন্তু তোমাদের সরাসরি টেক্সট বই থেকে নেওয়া উত্তর। তো এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখবে, ঠিক আছে। তো বোঝা গেল, সম্পূর্ণ প্রশ্নপত্র তোমরা দেখতে পেলে এবং সাথে তার উত্তরটা তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। এর আগেও কিন্তু আমি তোমাদের ইংরেজি, অঙ্ক, বাংলা এবং অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর নিয়ে আলোচনা করেছি। তো যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলি চ্যানেলে গিয়ে সরাসরি দেখে নিতে পারো। আজকের ভিডিও এখানে রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।